আলহামদুলিল্লাহ। আমাদের আজকে থেকে হচ্ছে আপওয়ার্কের যাত্রা আমরা শুরু করলাম। খুব সুন্দর একটা দিন, মানে কেমনে কেমনে মিলে গেছে দেখেন। শুক্রবার, আবার 1 তারিখ, দিনটাও শুরু, দিনটাও সুন্দর, সুন্দর দিন। মাসটাও সুন্দর, মানে মাসটা বলতে প্রথম আর কি। একদম কেমনে কেমনে মিলে গেছে আর কি, কাকতালীয় ভাবে। মানে এটা ইন্টেনশনালি করা হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না যে আমি আসলে আগে থেকে প্ল্যান করে রাখছি যে আমি এরকম একটা সময় শুরু করবো। বিষয়টা কিন্তু এরকম মোটেও না। হঠাৎ কালকে রাত্রে চিন্তা হলো যে আপওয়ার্কের একটা দিন শুরু করা দরকার, শুরু করা দরকার, কি করা যায় কি করা যায়। তো অনেকবার তো সময় দিয়ে আমরা পিছিয়ে গেছি, তাই না? অনেকবার সময় দেওয়া হয়েছে, সময় দেওয়ার পরে আমরা ওই সময়টা আসলে কাজে লাগাইতে পারি নাই। কাজে লাগাইতে পারি না বলতে যে যেভাবেই হোক আমি একটা আমার জন্য একটা রোড ম্যাপ তৈরি করছি যে এই সময়ের মধ্যে আসলে এটা পসিবিলিটিস আছে কিনা। ডেফিনেটলি পসিবিলিটিস আছে। কেমনে? আমরা জানি যে একটু সিরিয়াসলি কাজ করলে লেভেল 1 সেলার হওয়াটা ইজি। কোথায়? ফাইবারে। $400, 10টা সার্ভিস বা 10টা অর্ডার আমাদেরকে কমপ্লিট করতে হয়। অথচ আমরা $1000 যদি আপওয়ার্কে আয় করতে পারি, আমরা টপ রেটেড হয়ে যেতে পারতেছি যদি আমার সাকসেস বা জব স্কোর 90% উপরে পাওয়া যায়, থাকে, ওটাকে আমরা রাখতে পারি। তাহলে আমাদের স্কোরটা কি? আমাদের চলে আসে, মানে এটা ইজি। কিন্তু এতদিন আমরা কেন ওয়েট করেছি, এতদিন আমরা ওয়েট করেছি হচ্ছে আমরা আসলে কতটুকু এক্সপার্ট হয়েছি, কতটুকু নিজেদের মধ্যে প্রফেশনালিজম নিয়ে আসতে পারছি, এই জন্য কিন্তু আমরা একটু ওয়েট করছি, তাই না? সো এখন কিন্তু আমি মনে করি আজকের পর থেকে আপনাদের অ্যাক্টিভিটিসে বা কাজে যদি এমন হয় যে আপনি সিরিয়াস না, কে ফোন দেয় বারবার, আপনি সিরিয়াস না, বা আপনার এখানে আউটপুট নাই, ধরে নেন যারা এখানে অনেক পুরনো আছি, ফাইবারে তো আপনি অনেক যুদ্ধ করতেছেন, প্রজেক্ট নিয়ে যুদ্ধ করতেছেন হয়তো বা। এখন কিন্তু আপওয়ার্কের দিকে আমি ফোকাস করতেছি, মানে ধরেন প্রত্যেকটা স্টেপই তো আমরা ট্রাই করতেছি, তাই না? ফাইবার থেকে গেল, আপওয়ার্কে জয়েন করতেছি, যারা প্রজেক্টে ছিলাম বা প্রজেক্টে আসি বা প্রজেক্টে সুযোগ পাবো, তারা আবার লোকাল মার্কেট প্লেস নিয়ে আমরা কন্টিনিউ করবো। এতগুলো অপশন দেওয়ার পরেও যদি আপনি ওইখান থেকে আপনার ক্যারিয়ারটাকে বিল্ড করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে কোনো না কোনো একটা সমস্যা আছে। সিস্টেমে সমস্যা নাই, কারণ সিস্টেমে সমস্যা থাকলে তো কেউ করতে পারতো না। মার্কেট প্লেস থেকে হবে, লোকালি হবে, কিন্তু আপনি আপনার জায়গাটা পরিবর্তন করতে পারতেছেন না। ওকে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আসলে আপনার নিজের চেষ্টাটা, এখন চেষ্টা কেমনে করতে আমি জানি না। ধরেন একটা জায়গায় আমি ভুল করতেছি, আমি ভুল চেষ্টাটা বারবার করতেছি, ভুল চেষ্টাটা বারবার করতেছি। এখন রেজাল্ট তো ভুলই আসবে না, রাইটের সাথে কোনো সুযোগ নাই। সো আমি চাইবো যে আপনারা অ্যাটলিস্ট এই জায়গাটাতে একটু সিরিয়াস হবেন, সর্বোচ্চ লেভেলে সিরিয়াস হবেন। এখন সর্বোচ্চ লেভেল বলতে আপনি খুব ভালো বুঝেন আপনার কোন লেভেলে যাওয়া উচিত। এতক্ষণ বসে আপনাদের একটা পিডিএফ রেডি করছি আপনাদের জন্য। এটা হচ্ছে আমরা ওপেনলি জানি, দেখি অনেকেই বলবে, কিন্তু এইটাই যে মূল আপওয়ার্কের জন্য, এটা আমরা হয়তো অনেকে বলিও না বা বলতেও চাই। আপওয়ার্কের শুধু একটা প্যারা থাকে, সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট কনভারসেশন, বা যেটাকে আমরা বলি যে একটা ক্লায়েন্টের সাথে আমি কথা বলবো, এটা আমি বলতে পারতেছি কিনা, আমার ফ্লুয়েন্সি আছে কিনা। তো এটার জন্য কিন্তু আমরা অলরেডি কি করছি, ইংলিশের ক্লাস গেল, ইংলিশের গ্রুপ আছে, আমরা ক্রিয়েট করছি। এখন আপনি যদি সেখানে পারফর্ম না করেন, কিছু করার নাই। ওকে, আপনি যদি পারফর্ম না করেন, কিছু করার নাই। তো এখন আসেন আমরা আজকে জানবো সেই বিষয়গুলা, যে আপওয়ার্কের জন্য আমাদের মূল ফোকাসড কোন কোন জায়গাতে আমাদের রাখতে হবে বা রাখা উচিত। তারপরে আমি আপওয়ার্কের সেকশনে যাব এবং আপনাদের কাছে কিছু কাজ দিব। আপনাদের অতীতেও অনেক কাজ দেওয়া হয়েছিল, আমি জানি না কত পার্সেন্ট কাজ করছেন।
আমরা ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল অথবা পরশু, মানে আমি চাচ্ছি 4-5 দিনের ক্লাসের মধ্যে এটা যেন শেষ হয়ে যায়। আজকে ক্লাসটা হবে, কালকেও যদি পসিবিলিটিস থাকে কালকে নিব, নয়তো পরশু মাস্ট। তবে যে কাজগুলো দিব এই কাজগুলো দেওয়ার পরে আপনার সময় দেওয়া উচিত আমি মনে করি। সো এই জন্য আমি আজকের ক্লাসের পরে সানডেতে একটা ক্লাস আমি করাই, তাহলে আজকের ক্লাসের পরে একটা সময় পাইলেন কালকে সারাটা দিন রাত, যেন আপনি কাজগুলো করে গুছায় নিয়ে আসতে পারেন। যারা আনছেন আনছেন, না আনছেন না আনছেন, বা না বুঝে থাকলে তিনি সেটা করে আনতে পারেন। এবং ওই প্রবলেমগুলো অর্থাৎ ধরেন আপনি করেই নিয়ে আসছেন কিন্তু কিছু প্রবলেম ছিল আপনি বুঝতে পারেন না, আজকে অ্যাটলিস্ট কিছু জিনিস ক্লিয়ার হবে যে আসলে প্রবলেমগুলো আমাদের আছে কি বা নাই। ওকে, আসেন আমি একটু স্ক্রিন শেয়ারিং এর দিকে যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই? ওকে, সো আপনাদের জন্য একটা চমৎকার শর্ট পিডিএফ বানাইছি, এখনো কিছু কারেকশন বাকি আছে, মানে আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, আরো বাকি আছে, মানে এটা আরো আপডেট হবে। আপডেট হওয়ার পরে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের যে গ্রুপটার মধ্যে আপনারা জয়েন করছেন এই গ্রুপের মধ্যে যদি আরো কিছু অ্যাডিশন থাকে সেগুলো আমি অ্যাড করে দিয়ে দিব এখানে ইনশাআল্লাহ। আপওয়ার্কের মধ্যে ফাইবার বলতে বলতে অনেকবার ফাইবার কথা চলে আসছে আর কি, সো এটা আসতেই পারে, স্বাভাবিক। আসেন আমি এটা একটু নিচে নামাই নিই। ওকে, আপওয়ার্কের মধ্যে আমাদের 7টা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, 6 থেকে 7টা বিষয় খুব ইম্পর্টেন্ট। আপনার প্রোফাইলটা সবকিছু রেডি করে সাবমিট করার পর যদি 1 মাসের মধ্যে রাইজিং ট্যালেন্ট একটা ব্যাচ দেয়, আমরা হয়তো জানি অনেকে রাইজিং ট্যালেন্টের ব্যাচটা দুটা কন্ডিশনে দেয়। তার মধ্যে মেইন যে কন্ডিশন সেটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইলটা যদি সুন্দর মতো পারফেক্ট থাকে সবকিছুতে, ধরেন আপনি 100তে 90 পাইছেন, আই মিন কে প্লাস পাইছেন, 80 পাইছেন, তাও তো আপনি এ প্লাস পাইছেন, রাইট? যদি আপনার প্রোফাইলের স্কোরটা এ প্লাস হয় আপনাকে একটা রাইজিং ট্যালেন্টের ব্যাচ দিবে। তার জন্য শর্ত না যে আপনাকে অর্ডার পাইতে হবে, কোন একটা অর্ডার পাইতে হবে, এটা কিন্তু শর্ত না। আপনি দেখবেন মার্কেট প্লেসের মানে আপওয়ার্কের অনেক প্রোফাইল আছে কিন্তু ওর কি নাই, ওর হচ্ছে কোনো অর্ডার টর্ডার কিছুই করে না, নতুন একটা অ্যাকাউন্ট। এখন রাইজিং ট্যালেন্টটা আসলে কেন ওরা এই ব্যাচটা দেয়? এই ব্যাচটা দেয় হচ্ছে যাদের প্রোফাইলটা ওই যে বললাম কোয়ালিটি এনশিওর করে, যাদের প্রোফাইলটা কোয়ালিটি এনশিওর করে তাদের হচ্ছে কি এই রাইজিং ট্যালেন্টের যেটা ব্যাচ আছে এটা দেয়। এটা দিলে সুবিধাটা কি হবে? এটা দিলে সুবিধাটা হচ্ছে যখন আপনাকে এটা ওরা দিবে এই প্রোফাইলটা একটু বুস্টেড থাকে, অডিয়েন্সের কাছে অনেক বেশি রিচ করে, আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী সার্চ ইঞ্জিনে একটু আগে শো করবে। এখন এই রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়ার জন্য শর্ত কি? ভেরি সিম্পল, প্রোফাইলটাকে সুন্দর করে অপটিমাইজ করা, এক কথাই শেষ। প্রোফাইলটা যত সুন্দর করে অপটিমাইজ করতে পারবেন তত এটা পসিবিলিটিস বেশি থাকবে। 15 দিনের মধ্যে কেউ পায়, 7 দিনের মধ্যে পাওয়াটা ডিফিকাল্ট, ওরা অবজারভেশনে রাখে, 15 দিন সময় নেয়, 15 দিন থেকে 1 মাস পরে অনেকে পায়, 2 মাস পরেও পায়, তবে যেটা পাওয়া সেটা আগেই পায়। এমন না আপনি একটা প্রোফাইল বানায় ফালা রাখছেন 3 মাস পরে আপনাকে রাইজিং ট্যালেন্টের ব্যাচ দিচ্ছে। হ্যাঁ সেটা হতে পারে, কখন আপনি একটা প্রোফাইল রেডি করছেন, একটা ধরেন দুর্ভাগ্যক্রমে হোক বা সৌভাগ্যক্রমে হোক হয়তো আপনার একটা অর্ডার আসছে বা আমি একটা অর্ডার পাইছেন, তখন হয়তো বা সে একটা রাইজিং ট্যালেন্ট একটা ব্যাচ দিলেই যে প্রোফাইলটার ক্রাইটেরিয়া সে ফিল আপ করছে 70%, বাকি 30% করে নাই, ওকে ফাইন, সে তো একটা অর্ডার পাইছে, তাহলে নিশ্চয়ই একটু ভালোই মনে হয়েছে। অর্থাৎ অ্যালগোরিদম প্লাস মানে আপনার ফাইবারের আপওয়ার্কের প্রোফাইল প্লাস হচ্ছে কি অর্ডার, এই দুটোর অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে একটা রাইজিং ট্যালেন্টের ব্যাচ দেয়। বুঝছি? তাহলে আমাদের টার্গেট কিন্তু এটা না যে আমাকে অর্ডার নিয়ে রাইজিং ট্যালেন্টের ব্যাচ নিতে হবে, আমার টার্গেট হচ্ছে প্রোফাইলটাকে আমি এমন ভাবে অপটিমাইজ করব যেন আমার এই ব্যাচটা আসে শর্ট টাইমের মধ্যে, ম্যাক্স 1 মান্থ। যদি এটা না আসে তাহলে বুঝতে হবে কোনো না কোনো জায়গায় একটু প্রবলেম আছে। আবার এটাও কি যে অনেক সময় দেখা যায় কি অনেক অ্যাকাউন্ট সবকিছু ঠিক আছে, অর্থাৎ
আপওয়ার্কের প্রোফাইল কিন্তু অডিট করে অনেক সময়, নাকি যারা প্রফেশনাল আছে তারা অডিট করে। সো এই প্রোফাইল অডিট করতে গিয়ে দেখে যে সবকিছু ঠিক আছে, ওকে আছে, কিওয়ার্ড থেকে শুরু করে সবকিছু ওকে, বাট ব্যাচটা পায়নি। হয় অনেক সময় টেকনিক্যাল তো অনেক কত টার্মস থাকতেই পারে। তবে আমরা চেষ্টা করব আজকে এখানে যারা জয়েন করছেন, আমি দেখবো এখানে কত পার্সেন্ট মানুষের রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাওয়া যায়, কয়জন পায়, এবং যারা পাবে তাদের প্রোফাইলগুলো আমরা পড়ব, তাদের প্রোফাইলগুলো আমরা ভিজিট করব, দেখব সে কি কি দিয়েছে, তাদের কিওয়ার্ডের ডেনসিটি কেমন আছে, তার প্রোফাইলটাতে কত সুন্দর করে কোয়ালিটিফুল কন্টেন্ট সে দিতে পারছে, সবকিছুই কিন্তু আমরা দেখব। সবাই যে পাবে তাও কিন্তু না এখানে, ওকে। আবার এটাও মনে করে না যে এটা পাইতেই হবে, না পাইলে জীবনটা বৃথা, এমনও কিন্তু না। অনেকেই আছে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাই নাই, টপ রেটেড হয়েছে কাজ করতে 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 করতে। সো ওটা নিয়েও খুব প্যারা নেওয়ার দরকার নেই। তবে পাইলে সুবিধাটা কি, অডিয়েন্সের কাছে বা কাস্টমারের কাছে বা ক্লায়েন্ট যাই বলি না কেন, ওদের কাছে একটু স্পেশালি ওদের কাছে রিচ করে যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, এইগুলোকে আগে কিন্তু শেখা হবে, ওকে। তার জন্য প্রথম শর্ত যেটা, আপডেট ইউর প্রোফাইল পিকচার। যদি আপনার আগের অ্যাকাউন্টে প্রোফাইল পিকচারটা ভালো মতো দেওয়া না থাকে, ডেফিনেটলি এটা আপনাকে ভালো মতো দিতে হবে। প্রোফাইল পিকচার মাস্ট লুকিং প্রফেশনাল উইথ হোয়াইট স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ড, সলিড কালার ব্যাকগ্রাউন্ড, সলিড। এখানে এই পিকচারগুলো আমি জাস্ট র্যান্ডমলি বসাইছি। কেন বসাইছি? পিকচারটা যেন একটু প্রফেশনাল মনে হয়। বাট এখানে একটা কথা বলছি কিন্তু দেখেন, হোয়াইট স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ড, স্ট্রেইট শোল্ডার, এখানে একটা ডিটেলস কিন্তু বলে দিছে, ওকে, যে স্ট্রেইট shoulders, high resolution and a smiley face. It should be face focused. দেখেন তো এখানে স্মাইলি ফেস আছে কিনা, ফ্রন্ট ফেস আছে কিনা, শোল্ডার দেখা যায় কিনা, স্ট্রেইট আছে কিনা, মানে চেহারা যদি প্রফেশনাল ভাব থাকে। চেহারা যদি আপনি হিরোইনচি মার্কা করেন, দেখে যদি আপনার কাছে মনে হয় যে আপনি প্রচুর পরিমাণে হচ্ছে কি তামাক পাতা বেছেন, তামাক পাতা চিনেন, তামাক পাতা বেছেন, শুধু বেছেনও না, খান, এবং তামাক পাতার বিড়ি বানান, সেগুলো বেছেন, ওগুলোও খান, মানে আপনি সে তামাক পাতা ব্যবসায়ী। আপনার চেহারা ওরকমই থাকবে, মানুষ যেটা করে, যেটা খায়, যেটা বেচে, তার চেহারার মধ্যে ওগুলোই থাকে। দেখেন একজন পান ব্যবসায়ী, তার চেহারা খুব সুন্দর থাকবে না, তার দাঁত অনেক পরিষ্কার থাকবে না, কারণ কি, ও পান ব্যবসায়ী, ও পান খাইতেই হয়, ও বেচবে, ও খাবে না, এটা হয়? এটা হয় না কিন্তু। সো আপনার স্ট্রাকচার, আপনার কোয়ালিটি, আপনার ফেসের ভিজিবিলিটিতে আপনার কতখানি প্রফেশনাল, এটা কিন্তু প্রকাশ পায়। এটাকে আমি কিন্তু অ্যাটিটিউডও বলি। তো আমি অনেক আগে থেকে বলে আসতেছি, আপওয়ার্ক হচ্ছে কিন্তু সবচেয়ে প্রফেশনাল একটা জায়গা ভাই, ফাইবারের মতো না, আদার্স কোনো মার্কেটপ্লেসের মতো না, এটা ডিফারেন্ট। এখানে প্রিমিয়াম কোয়ালিটির ক্লায়েন্ট আছে কিন্তু। কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, প্রবাদে শুনছি না? তাহলে আপনার প্রোফাইলের পিকচার যদি না থাকে, অ্যাটলিস্ট স্টুডিওতে যাইয়েন, গিয়া বললেন যে আমাকে একটা প্রফেশনাল ছবি তুলে দেন, লাইক মডেল, মডেলের মতো করে ফ্রন্ট ফেসের, মডেল বলতে আমরা পুরো ফুল বডি তো তোলার দরকার নেই, ওকে। সো ফ্রন্ট ফেসের ভিজিবল থাকবে, সলিড ব্যাকগ্রাউন্ড থাকবে, সলিড হোয়াইটই হইতে হবে, এটা ইম্পর্টেন্ট না, সলিড ব্যাকগ্রাউন্ড, নট লাইক দ্যাট। এই যে এখানে একটা দেখেন পিকচার আছে, সে একটা জায়গায় তা আছে, এই যে সলিড ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়েছি, এগুলো কিন্তু প্রফেশনাল মনে হয়। অথবা যদি এটা থাকেও ব্যাকগ্রাউন্ডে, বাট এটা যেন কি হয়, ব্লারি হয়। ব্লারি হলে কি হবে, এটা বোঝা যাবে না, ফোকাসটা কি ডিফোকাসড হয়ে আছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা, তাই না? ওনাকে ফোকাস করছে, তাইলে এখানে একটা কন্টেন্ট বলে দিছে যে আমার পিকচারটা অবশ্যই কি হইতে হবে, ডেফিনেটলি প্রফেশনাল হইতে হবে। তো and unprofessional background, furniture, material, animated, outdoor, third person, etc. দেখছেন আমি একটু আগে যা বলছি তাই আছে, আমি এটা মিক্সড করে দিছি, যদি আমি সময় পাই নাই, আমি পিকচার যা পাইছি তাই পটপট করে বসাইছি। এর মধ্যে যদি বলা হয় সবচেয়ে বেশি প্রফেশনাল কাকে মনে হচ্ছে, এনাকে, 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 এদেরকে প্রফেশনাল মনে হচ্ছে। এনাকেও মনে হচ্ছে যে তো কোট টাই পরে আসছে, বাট ওই যে ব্যাকগ্রাউন্ড, বাট এটা এটা মেজর করবে না, যেহেতু তার প্রোফাইলটা পিকচারটা কিন্তু একটু প্রফেশনাল। সো এখানে ওই ব্যাকগ্রাউন্ডটা তখন ম্যাটার করবে না, এটা মনে হবে তখন সে একটা অফিসে আছে, এটাও কিন্তু একটা প্রফেশনাল একটা পিকচার। বাট তার ব্যাকগ্রাউন্ডের কারণে, তার ড্রেস আপ, তার অ্যাটিটিউড, তার স্মাইলি ফেস, সবকিছু ওভারঅল মিলাই কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটাকে পরিমাপ করা হবে। সো এটা মাথায় রাখতে হবে ফার্স্ট কাজ, কারণ কাস্টমার সার্চ দেওয়ার পরে আপনার চেহারাটাই আগে আসে, নাম সহ, ডেজিগনেশন সহ চেহারাটা কিন্তু আগে আসে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসেন সেকেন্ড,
প্রোফাইলের টাইটেল সবগুলো দেখবো, আমরা ব্যাখ্যা যাব। প্রোফাইলের টাইটেল, প্রোফাইল টাইটেল শুড বি শর্ট অ্যান্ড সুইট। দেখেন এই কথাটার মানে কি আসলে। আমরা দেখবেন কিছু কিছু ফাইবারের প্রোফাইলের টাইটেল আছে, আই মিন হেডলাইন বা ডেজিগনেশন বলা হয় আর কি। ফাইবারে কিন্তু সরি আপওয়ার্কে কিন্তু এই ফাইবারের মতো করে মানে এরকম গিগ বানাই না আমরা অনেক। গিগে যেমন ধরেন আমি 10টা গিগ দিলে 10টা গিগের টাইটেল দিতে হয়, রাইট? আর কি দিয়ে? প্রোফাইলের ডেসক্রিপশন দিই। এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে প্রোফাইলের টাইটেল। প্রোফাইলের টাইটেলটাই হচ্ছে আপনার স্কিল এবং কোয়ালিটি, যেটাকে বলা হয় ডেজিগনেশন। সো বলা হয়েছে প্রোফাইল টাইটেল শুড বি শর্ট অ্যান্ড সুইট, specific using the keywords relevant to your skill set when potential clients search for freelancer or the keyword they use in their job post title. তাহলে ক্লায়েন্ট যখন সার্চ দেয় তখন কি দিয়ে সার্চ? ফ্রিল্যান্সার এটা লিখবে না, সে ভিডিও টিউটোরিয়াল লিখে সার্চ দিবে। তাহলে সে কি লিখবে? ভিডিও টিউটোরিয়াল লিখে সার্চ দিবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ দিবে, এসইও এক্সপার্ট লিখে সার্চ দিবে, রাইট? পিন্টারেস্ট ম্যানেজার লিখে সার্চ দিবে, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ দিবে। তার মানে একটা কাস্টমার কিন্তু স্পেসিফিক কিওয়ার্ড ধরেই সার্চ দেয়। এখন আপনার টাইটেলটার মধ্যে আপনার স্কিলও নাই এবং আপনার ডেজিগনেশন নাই, বা ডেজিগনেশন আছে কিন্তু আপনার মূল স্কিলটা কি সেটা নাই, কিওয়ার্ডটা নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার যেটা দিয়ে সার্চ দেয় ওই সার্ভিস যেটা আপনি দিবেন, মোট কথা হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসের নিশ্চয় একটা কিওয়ার্ড আছে। তাহলে ওই কিওয়ার্ড হচ্ছে আপনার টোটাল প্রোফাইলের মূল কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, বা এটাকে সিড কিওয়ার্ডও বলতে পারি। তাহলে এই কিওয়ার্ডটাই হচ্ছে আমার টাইটেলে থাকতে হবে মাস্ট, এর কোনো বিকল্প নাই। এখন এখানে কিছু এক্সাম্পল দিছে, দেখ স্টেপ, here are steps to follow. Search the job with the keyword that is relevant to your service in the search bar of the Upwork feed. Upwork এর সার্চ বার আছে, ওখানে গিয়ে সার্চ দিতে বলছে, লাইক এসইও দিয়ে সার্চ দিতে বলছে। আবার কি বলছে দেখেন, চেক ইচ এন্ড এভরি এসইও জব পোস্ট from the different clients up to 10 pages of search rules. তার মানে ক্লায়েন্ট হিসেবে মানে আমাদের বলছে জব খুঁজতে আর কি, মানে আমি জবে অ্যাপ্লাই করব না, তো জবে অ্যাপ্লাই করলে জব পোস্ট আসবে না। তো জব পোস্ট আসার পরে বলছে এসইও হচ্ছে মূল নাম, মূল কন্টেন্ট। এখন এসইও এক্সপার্ট, এসইও অডিট, এসইও স্পেশালিস্ট, এসইও কি, আসলে এসইও কি চায় এটা আমার জানা দরকার না। সেই জন্য বলছে চেক ইচ এন্ড এভরি এসইও জব পোস্ট ফ্রম দ্য ডিফারেন্ট ক্লায়েন্টস আপ টু 10 পেজ, 10টা পেজ পর্যন্ত আপনাকে খুঁজে খুঁজে দেখতে of those jobs and collect all the SEO relevant keyword in Google document or MS Word. যতগুলো টাইটেল আপনি পাবেন ওখানে তো অবশ্যই লিখছে না যে আমি এরকম চাই, এসইও এক্সপার্ট চাই, এসইও এটা চাই, এসইও ওটা চাই, কাস্টমার কি চায়। তাহলে এগুলো আপনি আগে নোট করেন, লিখে লিখে নিয়ে আসেন। রিভিউ দ্য কালেক্টেড কিওয়ার্ড অ্যান্ড কি priorities them as per their used frequency at top mostly used keyword, the medium and the low. তার মানে এখানে কি বুঝাইছে, যতগুলো ধরেন আপনি ওখান থেকে সার্চ করে 50টা এরকম কি পাইছেন, জব পোস্ট পাইছেন বা টাইটেল পাইছেন, ওরা যা চায় এরকম 50টা টাইটেল পাইছেন বা কিওয়ার্ড পাইছেন। এই কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয়েছে কোনটা সেটাকে বলছে কি টপে রাখতে বলছে, যেটা মোস্টলি ইউজ, সবাই ইউজ করছে। তারপরে মানে কি এটা হচ্ছে আমাদের রাখার মানে কোথায় আমরা রাখবো আর কিভাবে রাখবো, এটাকে সিরিয়াল করতে বলছে। নাও ইউজ দ্য শর্ট এন্ড মোস্টলি ইউজ কিওয়ার্ড ইন ইওর টাইটেল। বলছে কি এন্ড ইউজ দ্য শর্ট এন্ড মোস্টলি ইউজড কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা সবচেয়ে বেশি মানুষ ইউজ করে, শর্ট ফর্ম, লম্বা না, শর্ট ফর্মে যেগুলো ইউজ করছে এবং যে কিওয়ার্ডটা সব থেকে বেশি র্যান্ডম ইউজ করছে মানুষ, ওটা আপনি আপনার টাইটেলের জন্য রেডি করেন। টাইটেলের জন্য রেডি করেন বলতে কি আপনি টাইটেলটা মেক করেন, আমরা একটু পরে এটা ধরে ধরে দেখব। তাহলে আমাকে প্রোফাইলে একটা টাইটেল মেক করতে হবে যার মধ্যে কিওয়ার্ড থাকবে
কোন কিওয়ার্ড থাকবে যেটা দিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে, সেই কিওয়ার্ডটা থাকবে। নয়তো যখন তারা ট্যালেন্ট নিয়ে সার্চ দেয়, তখন কিন্তু আপনার প্রোফাইল পাওয়া যাবে না, আরেকজনের প্রোফাইল চলে আসবে। কারণ কি, ও এটাকে সুন্দর করে অপটিমাইজ করছে, আপনি তো করেন নাই, তাহলে আপনারটা কেন আসবে বলেন? টাইটেলটা শুধু, এটা জাস্ট একটা টাইটেলই না, এটা হচ্ছে কি আপনার ব্র্যান্ডিং করা। আপনি একটা ব্র্যান্ড, আপনার স্কিল কি, আসলে মূল বিষয়টা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো তার মধ্যে আমাকে অবশ্যই এটাকে অপটিমাইজ করতে হবে। কিভাবে অপটিমাইজ করবো, যে প্রসেস। এবার আসেন আমাদের থার্ড অপশন, প্রোফাইলের ডেসক্রিপশন। আমাদের প্রোফাইলের টাইটেল তো গেলই, এবার আসেন ডেসক্রিপশন। আপওয়ার্কে একটা মজার বিষয় আছে। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমাদের মাল্টি টাস্কিং আমরা দিতে পারি। যেমন ফাইবারের ক্ষেত্রে কি বলা হয়, যে আমরা যখন গিগ দেই, সেই গিগের মধ্যে কি করি, এক কেন্দ্রিক গিগের কথা বলা হয়। ধরেন আপনি লিড জেনারেশন এক্সপার্ট, আপনি লিড জেনারেশন রিলেটেড দেন, রাইট? আপনি লিড জেনারেশন এক্সপার্ট হয়েছেন, আপনি ওই রিলেটেড দিচ্ছেন, ভালো কথা। ইমেল মার্কেটিং এটার সাথে রিলিভেন্ট, সো আপনি ইমেল মার্কেটিং দিতে পারেন। তাহলে লিড জেনারেশন দিলেন অ্যাজ এ নিউজ সেলার, কোথায়? ফাইবারে। কারণ কি, এটা ক্যাটাগরি করা আছে। এখন যদি আপনি ভ্যারাইটিস করতেন, একটা একটা প্রোফাইলে আমরা 7টা গিগ দিতে পারি। এখন 7টা গিগ 7 রকম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব দিছে। একটা ক্লায়েন্ট আসার পরে না, এই এতগুলো সার্ভিস দেখে না ও কনফিউজড হয়ে যায়। আপওয়ার্কে একটা মজার বিষয় আছে। আপওয়ার্কে হচ্ছে এখানে কনফিউজটা হয় না। কেমনে? আমরা টাইটেলটা তো অনেক বড় লিখি না, শর্ট টাইটেল লিখি, রাইট? বাট টাইটেলের পর যখন ডেসক্রিপশন লিখি, তখন ডেসক্রিপশনের মধ্যে আমরা আমাদের কাজের ধরন, স্কিল, টিম, এজেন্সি, এই টাইপের ইনফরমেশন দিতে পারি, যেখানে একটা কাস্টমার বুঝতে পারে যে আমি একজন মাল্টিটাস্কার, আমি অনেক টাইপের কাজ করতে পারি। দেখেন এখানে কথা বলছে, দেয়ার শুড বি 3 to 4 blocks of your Upwork profile description, and all the medium keyword collected in previous step should be implemented in the description. এটা বলতে আমরা যখন প্রোফাইলটাকে বানাবো, প্রোফাইলের ডেসক্রিপশনটাকে প্যারাগ্রাফ হিসেবে ভাগ করে ফেলবো। মানে পুরোটা রচনা, মানে রচনা লিখতে গেলে তো সূচনা থাকবে, বর্ণনা থাকবে, উপকারিতা, অপকারিতা, উপসংহার, কত কিছুই থাকে। এটাকে বলা হয় কি, প্যারা করে দাও, রাইট? তাহলে আমরা আমাদের পুরো এটাকে একটা লেটার হিসেবে লিখবো না। লেটার মানে কি, চিঠি। চিঠি তার প্যারা করে না, পুরোটাই লেখে, শুরু করছে শেষ নিচে গিয়া, লাইক এ প্যারাগ্রাফ। এটা প্যারাগ্রাফ হবে না, এটা প্যারা আকারে হবে। বাট কি, আমরা যেমন একটা রচনা লিখেছিলাম ওরকম করে। ফার্স্ট স্টেপে কি বলছে, দ্য ইন্ট্রোডাকশন should grab the reader's attention and make them want to read more. Highlight your solid experience, unique selling key proposition, and it should be 4 paragraph. তার মানে 4টা প্যারাগ্রাফের মধ্যে এটা হওয়া উচিত। প্রথম ইন্ট্রোডাকশন শুরুটা এমন করা উচিত, ও পড়ার পরে যেন মুগ্ধ হয়ে পুরোটাই পড়ে, মানে ওর ভিতরে একটা ইন্টারেস্ট তৈরি করে, যে না, কারণ পুরোটা তো পড়াইতে হবে না তাকে। আমি কিন্তু এই সেম কথাটা আপওয়ার্কের ক্লাসেও বলছি, আপওয়ার্কের মধ্যে কিন্তু এখানে আছে। আপওয়ার্কে কি বলছি, আমি আপওয়ার্কের ক্লাসে বলছি যে আমাদের যখন, সরি, ফাইবার ক্লাসে বলছি, ফাইবার ক্লাসে বলছিলাম যে আমরা যে গিগের ডেসক্রিপশনটা যখন লিখি, মানুষ পড়ি না আপনার সার্ভিসটা নিয়ে। আপনি অনেক ভালো সার্ভিস দেন, কিন্তু ওকে পড়াইতেই পারলেন না, ও কি এমনি আপনার সার্ভিসটা নিবে? কন্টেন্টে আপনি কি করবেন না, পড়াতে পারেন না, তাহলে ওকে সার্ভিসটা নিবে? নিবে না। তাহলে সার্ভিসটা নিতে হলে কি করতে হবে, আমাকে পড়াইতে পারতে হবে, রাইট? এই জন্যই বলা হয়েছে ইন্ট্রোডাকশন প্রথমে 4টা প্যারা খুবই ইফেক্টিভ হবে, কাস্টমারের বা অডিয়েন্সের জন্য অ্যাটেনশনটা নেয়, পুরোটা যেন ও পড়ে, ওকে যেন পড়তে বাধ্য করা হয়। অ্যাকচুয়ালি কেউ পড়ে না, আমরা পড়াতে বাধ্য করি। আপনি বাধ্য করতে পারবেন কি কন্টেন্টটাকে রেডি করবেন। তারপর এখানে কি বলা হয়েছে, এটাকে আপনি এক্সপিরিয়েন্স এখানে ইউজ করবেন। আপনার এই যে বলেই দিছে, ইউনিক সেলিং প্রপোজিশন, আপনি যে সেল করবেন, কি প্রক্রিয়া করেন, করে আসছেন, এই টাইপের কথাবার্তা বলতে হবে, যেটা তার মধ্যে ইন্টারেস্ট তৈরি করবে। সেকেন্ড কি বলছে, হাইলাইট দ্য সাব সার্ভিস। এবার অ্যাডিশন কিছু সার্ভিস থাকে বা আদার্স কিছু সার্ভিস থাকে না, সেগুলো আপনি উল্লেখ করতে পারেন। ইন ইউর নিশ you are good at, and the listing should not be more than 5.
এটা 4-5টা বেশি হওয়া উচিত না। অর্থাৎ আপনি যে মেইন বিষয়টা নিয়ে কাজ করেন, ফর এক্সাম্পল আপনি ফেসবুক নিয়ে কাজ করবেন, রাইট? তাহলে এর সাথে রিলিভেন্ট আর কি কি আছে, আপনি কি কি নিশ নিয়ে কাজ করেন, এর সাথে রিলিভেন্ট আপনি এগুলো দেন। আমি কিন্তু আপনাদেরকে এটাই শিখাইছি সবসময় যে আমরা ভ্যারাইটিস না বলে আমরা রিলিভেন্সি কি আছে আমরা এটা বলার চেষ্টা করি, যে এটার সাথে আমি আরো রিলিভেন্ট, এটার সাথে রিলিভেন্ট যেটা আপনার লাগবে। তাহলে এখানে আমি সাব সার্ভিস তৈরি করব, যেখানে আমার কি হবে, আমার নিশ রিলেটেড, ওই নিশের মধ্যে কিছু ভ্যারিয়েশন থাকবে, সে ভ্যারিয়েশন করে। কিন্তু এটা যেন কি হয় না, এই লিস্টগুলো যেন 5টা বেশি আবার না হয়। বেশি লেখা ফেলে তো অনেক বেশি হয়ে যাবে, বেশি আবার এরকম হবে। হাইলাইট দ্য টুলস ইউ ইউজ রিলেভেন্ট টু ইয়োর সার্ভিস। যদি আপনি কোনো টুলস ইউজ করেন, সেটা আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এখানে এই টুলস গুলো ইউজ করে আমি মূলত এই কাজগুলো করি, রাইট? যেমন ভিডিও এডিটিং করতেছেন, আপনি আফটার ইফেক্ট ইউজ করেন, আপনি প্রিমিয়ার প্রো ইউজ করেন, আপনি আরো কোনো টুলস ইউজ করেন, তো সেগুলো আপনি বলেন, যেটা ক্লায়েন্টকে আরো বেশি কি করবে, অ্যাট্রাক্ট করবে। 4 নাম্বার কি বলছে, রাইট এ 2 লাইন শর্ট সুইট অ্যান্ড অ্যাকশন ড্রিভেন হুইচ মাস্ট প্যারাগ্রাফ কন্টেইন দ্য সিটিএ। মানে কি, ক্লিক, কি বলেন তো সিটিএ টা কি ছিল? কল টু অ্যাকশন। কল টু কি অ্যাকশন। বুঝেছেন কেন? Okay, so and the guarantee to get back to him within 5 minutes. লাস্ট কথাটা কিন্তু সবচেয়ে বলছে কি, মারাত্মক যেন হয়, যেন সে আপনাকে মেসেজটা দেয়, আপনার সাথে কথা যেন বলে, এবং আপনি তাকে এনশিওর করতে হবে যে এই সার্ভিসগুলো আসলে আপনি যেটা বেস্ট দিচ্ছেন। সে আপনাকে কখন নক করবে, পুরোটা যখন পরে লাস্ট মোমেন্টে যদি গিয়ে হতাশ হয়ে যায়, যেমন আমাদের কন্টেন্টের মধ্যে এরকম হয় যে আমরা লাস্ট মোমেন্টে গিয়ে ক্লায়েন্ট হতাশ হয়ে গেছে। অনেকের ইয়েতে দেখবেন ফাইবারে ক্লিক আছে, অর্ডার নাই। প্রশ্ন হচ্ছে ক্লিক আছে কেন অর্ডার নাই? কারণ ক্লায়েন্ট পড়তে পড়তে নিচে গিয়ে না ওই ইন্টারেস্ট হারাই ফেলছে, মানে তার ট্রাস্ট নষ্ট হয়ে গেছে, পারে না এসে ট্রাস্ট করতে, বুঝছেন? সো এইখানেও সেম কথাটাই কিন্তু, গিগে যেমন ক্লিক আসে কিন্তু অর্ডার আসে না, তার কারণ হচ্ছে আপনার কন্টেন্টের দোষ হয়েছে। তাই কন্টেন্টটা আপনি লাস্ট মোমেন্ট পর্যন্ত ওকে আটকায় রাখতে পারেন না, নয়তো সে আপনাকে মেসেজ না দিয়ে তো যাইতেই পারবে। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, খুব সুন্দর করে সাবলীল ভাষায় আপনাকে কিছু বিষয় লিখতে হবে, যেটা একটা কাস্টমার অবশ্যই সার্ভিসটা নিতে আসবে, এবং আপনিও তাকে এনশিওর করতে হবে যে আপনি সার্ভিসটা কত সুন্দর করে তাকে দিবেন। এই যে কথাগুলো বলছি না, আমরা কিছু প্রফেশনালদের প্রোফাইল দেখব যারা হচ্ছে টপ রেটেড প্লাস টপ রেটেড হয়েছে। যেমন ফাইবারের ক্ষেত্রে কি হয়েছিল, আমরা বলছি গিগ রিসার্চ করতে গিয়া যে আমরা কাদেরটা রিসার্চ করবো, যারা হচ্ছে লেভেল 1 বা লেভেল 9, এদেরটা কেন বলছি, কারণ হচ্ছে যিনি টপ রেটেড হয়ে গেছেন ওটা আজকে কালকে হয় না, অনেক আগে হয়েছে, রাইট? ওদের গিগ, ওদের সার্ভিস আমরা রিসার্চ করতেছিলাম, ওরা যদি নতুন হয়ে সার্ভিস দিতে পারে, অর্ডার পাবো। ওইটার মেথড ছিল একরকম, এইটার মেথড আবার আরেক রকম, কারণ এটা হচ্ছে প্রোফাইল বেস, ওটা হচ্ছে গিগ বেস, মানে সার্ভিস বেস, ওখানে সার্ভিস দেওয়া হয়েছে। আর এখানে প্রোফাইল, কে কার প্রোফাইলটা কত সুন্দর করে বানাইতে পারছে, তার উপরে বেস করেই কিন্তু অর্ডারটা দিবে বা ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেট করবে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপওয়ার্কের পুরো অর্ডারটা আসা হচ্ছে প্রোফাইলের উপর বেস করে, যার প্রোফাইল যত অ্যাট্রাকটিভ, কারণ এখানে তো ফাইবারের মতো অনেক বেশি গিগ ঝুলাই রাখি না, যে আইসাকাল গিগ খুঁজবে যে কি কি সার্ভিস দেয়। সো কিন্তু প্রোফাইলটা দেখবে, প্রোফাইল পড়বে, কাইন্ড অফ সিভির মতো আর কি। সিভি যেমন আমরা বায়োডাটা বা রিজিউম যখন আমরা দেই, তখন আমাকে জবের জন্য কল করবে কি করবে না সিভির উপর ডিপেন্ড করে। 100, 200, 500 সিভি আসছে, ইন্টারভিউতে ডাকছে 50 জন, নিচে 2 জন, হয় না এরকম? তাহলে এই যে 50 জনকে যে ইন্টারভিউতে ডাকছে 500 সিভি থেকে, তাহলে নিশ্চয়ই বাছাই করেই তো ওদেরকে ডাকছে, তাহলে সিভিটাই তো ইম্পর্টেন্ট, রাইট? তাহলে আমাদের এখানে প্রোফাইলটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রোফাইলের ডেসক্রিপশনটা এই ফরম্যাটে সাজাইতে হবে। এরপরে আসেন আপডেট ইওর পোর্টফোলিও। পোর্টফোলিওটা আসলে অ্যাকচুয়ালি এবার কি আসে, work only on one niche and resonate all of your profile around that niche. Update your portfolio and rename the portfolio files
with the medium or remaining keyword collected in the first step and rename the portfolio project title with the exact keyword left in the keyword file. এটা মানেটা কি এবার আসে? পোর্টফোলিও বলতে আমরা যে কাজ করছি, কাজ পারি, কি কাজ আমাদের ডান হয়েছে বা কোন কোন প্রজেক্ট আমরা কমপ্লিট করছি সেটা। যেমন আমি আপনাদেরকে বলছিলাম পোর্টফোলিও রেডি করেন, পোর্টফোলিও বলতে 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 কিন্তু বছরের বেশি হয়েছে। সো আপনারা এরপর যদি রেডি না থাকে তাহলে কিছু করার নাই, এখন সময় শেষ, অনেক সময় পাইছেন আর নাই সময়। সো পোর্টফোলিও হচ্ছে কাজের স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল। আপনি ডিজাইন খুব ভালো পারেন, ফাইন, আপনার নিশ রিলেটেড ডিজাইনগুলো আপনি পোর্টফোলিও বানাবেন। লাইক আমি ব্যানার ডিজাইন করেছি, তাহলে ব্যানার ডিজাইনের জন্য আলাদা একটা পোর্টফোলিও হবে। আমি লোগো ডিজাইন করেছি, লোগো ডিজাইনের পোর্টফোলিও আলাদা বানাবেন। অর্থাৎ ডিজাইনের মধ্যে আবার আলাদা কি করবেন, ক্যাটাগরি করবেন। কারণ ক্লায়েন্ট কিন্তু শুধু আপনাকে লোগো ডিজাইন করার জন্য আসবে না, সে আপনাকে ব্যানার ডিজাইন করতে দিবে, ব্রোশিয়ার ডিজাইন করতে দিবে, টি শার্ট ডিজাইন হতেই পারে, অনেক কিছু ডিজাইন করতে দিবে। তাহলে আপনি যে ডিজাইনার, আপনি কি এক কেন্দ্রিক ডিজাইন করেন নাকি ডিজাইনের ভ্যারিয়েশন আছে, এটা কিন্তু ক্লায়েন্ট বুঝতে চাইবে। আপনি ফেসবুকে মার্কেটিং করেন, ফাইন, ফেসবুকে কি টাইপের মার্কেটিং করছেন, অর্গানিক, তাহলে অর্গানিক করার পরে রেজাল্ট কি আনছে শো করান। পেইড মার্কেটিং করছেন, পেইড মার্কেটিং এর কিভাবে পেইড মার্কেটিং করছেন, আসলে যে করছেন বেনিফিট কি পাইছেন। ইমেল মার্কেটিং করছেন, ইমেলের টেমপ্লেট, কত টাইপের টেমপ্লেট আপনি রেডি করছেন বলেন। অফারের টেমপ্লেট বানাইছেন কিনা, সেলসের টেমপ্লেট বানাইছেন কিনা, ল্যান্ডিং পেজ ডিজাইন করছেন কিনা যেগুলো দিয়ে ইমেল মার্কেটিং করে, এগুলো পোর্টফোলিও কোথায় বানাইছেন এগুলা। তাহলে যদি বানায় থাকেন তাহলে সেগুলো দিবেন। তার মানে আমার পোর্টফোলিও বলতে বোঝাচ্ছে আমি যে নিশ নিয়ে কাজ করব সেই নিশের অ্যাকচুয়ালি কি স্যাম্পলের কথা বলা হয়েছে, স্যাম্পল গুলোকে আমরা রেডি করব এবং ওইটা যখন আমি এখানে ইনপুট করব ডেফিনেটলি এখানে কিওয়ার্ড ইউজ করব। এবং বলছে কি আমার মূল যে কিওয়ার্ড আছে, মূল কিওয়ার্ড ইউজ করবই, এবং আমার আরো যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড দিয়েই আমার ওই পোর্টফোলিও গুলোকে রেডি করব। The first 3-4 portfolio display file should resonate with the service you have listed in your title. ওই যে প্রথমে টাইটেলের কথা বলা হয়েছে মনে আছে, ওই যে টাইটেল বেস করে আমার 3 থেকে 4টা পোর্টফোলিও যেন এখানে সিরিয়ালে থাকে, ওই রিলেভেন্ট উইথ কিওয়ার্ড। তার মানে কি প্রত্যেকটা থেকে কিওয়ার্ডের কথা বলা হয়েছে, টাইটেলে কিওয়ার্ড হবে, ডেসক্রিপশনে কিওয়ার্ড হবে, পোর্টফোলিওতে কিওয়ার্ড হবে। তাহলে আমার কিওয়ার্ড এখানে প্রত্যেকটা জায়গাতে আমি কিওয়ার্ড দিয়ে এটাকে অপটিমাইজ করতেছি। তাহলে আমাদের আপডেট ইওর পোর্টফোলিও যদি না থাকে দিতে হবে, আর যদি থাকে তাহলে সেটাকে ভুল থাকলে আপডেট করতে হবে। ফাইবারে একটা আবার বিষয় আছে, মানে আপওয়ার্কে, যে আমরা এডিট করতে পারবো, সমস্যা নেই। ফাইবারে যেমন এটা নাই, ফাইবার হচ্ছে গিগে হাত দিলে একদম কেমন হয়ে যায়, ওরা খুঁজেই পাওয়া যায়, কত নাটক কত কিছু, এখানে এত কাহিনী নাই। আপনার কোনো একটা জায়গাতে সমস্যা হয়েছে, প্রোফাইল এটা এডিট করার দরকার, আপনি এডিট করবেন, এটাতে প্রোফাইল ডাউন আপ হওয়ার কোনো নাটক নেই। তবে নাটক হচ্ছে কি কিওয়ার্ড, যদি ভালো করে কিওয়ার্ড গুলোকে অপটিমাইজ না করেন, ধরেন আপনি প্রথম অবস্থায় ভালো করে কিওয়ার্ড দিচ্ছেন কিন্তু আপনি ধৈর্য ধরে ওয়েট করেন না, দেখেন না, আপনি ফট করে আবার এডিট করে কি করছেন, বেস্ট বানিয়ে দিতেছেন। এখন বেস্ট বানিয়ে দিকে আরো খারাপ হয়ে গেছে। আগে যা কিওয়ার্ড দিয়ে এটাকে ভালো মতো ইউজ করেছিলেন সেটা করেন নাই, আউলাই ফেলছেন, তাহলে কিন্তু ক্ষতি হবে। সো একটা জিনিস করার পরে ওয়েট করে দেখতে হবে আমার রেসপন্স কেমন আসে। ওকে, তাহলে আপডেট ইওর পোর্টফোলিও, আমাদের পোর্টফোলিওটাকে আপডেট করতে হবে। এবার আসেন অ্যাড সার্টিফিকেশনস। আমাদের কিছু সার্টিফিকেট অ্যাড করাটা অতীব জরুরি। ফার্স্ট চেক হুইচ সার্টিফিকেশন আর অ্যাভেলেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল বাই আপওয়ার্ক রিলেভেন্ট টু ইওর সার্ভিস। আগে আমাদেরকে বলছে যে আসলে কোন ধরনের সার্টিফিকেট গুলো অ্যাভেলেবল আছে আপওয়ার্কে, যেটা নাই এটা তো জোরকে দিতে পারবো না। ধরেন আপনি হচ্ছেন কি বলে এসইওর উপরে একটা, আপনি অন পেজ এসইওর উপরে আপনি একটা কোর্স করছেন বা সার্টিফিকেট, ওটা নাই, তাহলে পারবেন না। আগে দেখতে হবে আছে কিনা, যেটা আপওয়ার্কে আছে এবং আপনার কাজের সাথে রিলেভেন্ট। Certificate course and try to get those certificates and added them to your Upwork profile. Upwork would put a verification badge after verifying them. এটা অনেক বেশি ইফেক্টিভ আপনার প্রোফাইলের জন্য, এটা এক কথায় অনেক বেশি। অনেকে টাকা দিয়ে পে করে কিন্তু ওই সার্টিফিকেটের এক্সামটা, মানে এক্সাম দিয়ে সার্টিফিকেটটা নেয়। ওকে, এক্সাম দিতে হবে, সার্টিফিকেট আর এমনি এমনি দিবেন আপনাকে।
আপওয়ার্ক থেকে আপনি একটা কি করলেন, সার্টিফিকেটের জন্য একটা এক্সাম দিচ্ছেন, পাস করছেন, তারপর আপনাকে একটা সার্টিফিকেট দিবে, রাইট? সো অনেক জায়গা আছে, অনেক এজেন্সি আছে, এখানে কিন্তু আপওয়ার্কের এই এক্সাম দিয়ে দেয় সার্টিফিকেটের জন্য, যে আমি এক্সামের পরে সার্টিফিকেটগুলো কি পাবো। If there are no certification relevant to your service, then add custom certification relevant to the service you provide. তখন ওই যে নিজেদের কিছু সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করতে হয়। ধরেন একটা এক্সাম্পল দিই, আপনি ফিউচার থেকে একটা সার্টিফিকেট পাইছেন, উডিমি থেকে পাইছেন, ডিজিটাল গ্যারেজ থেকে যেটা সার্টিফিকেট দেয় ওটা আপনি পাইছেন। এরকম কিছু রিলিভেন্ট, কাদের সাথে রিলিভেন্ট, উল্টা পাল্টা না। আপনি কাজ করছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনি সার্টিফিকেট দিচ্ছেন গ্রাফিক ডিজাইন, এরকম না যেন। অর্থাৎ আপনার রিলিভেন্ট হওয়াটা সবচেয়ে জরুরি। কেন? কারণ ওই যে সার্টিফিকেটের গায়ে আপনি যে টাইটেলটা দিয়েছেন তার কিওয়ার্ড যদি থাকে, ওই টাইটেলটা সহ যদি, ওই টাইটেলের মতো করে যদি সার্টিফিকেটের নেমটা হয়, তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ। প্রায় যখন প্রোফাইলটা পড়বে সে দেখবে আপনার এই বিষয়টা যদি স্কিল না থাকলে তো সার্টিফিকেট পাইতেন, এক্সাম দিচ্ছেন, পাস করছেন, তারপর না পাইছেন, তাই না? তাহলে আমাদের সার্টিফিকেট গুলো যদি আমরা আপওয়ার্ক থেকে নিতে পারি নিব, যদি আপওয়ার্ক থেকে না নিতে পারি, ম্যানুয়ালি আপলোড করার ওয়ে থাকে তাহলে আমরা ম্যানুয়ালি আপলোড করব। এটা তো আগে ছিল, এখন আপডেট করে কি করছে আমি জানি না। এটা আগে আমি এই যেগুলো আমি এখন বলতেছি এগুলো হচ্ছে তখনও যা ছিল এখনো তাই আছে। যে 100 বছর যদি যায় ওটা চেঞ্জ হবে না, অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু মূল প্যাটার্ন বা মূল থিম এটা চেঞ্জ করবে না, এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা ভিত্তি হচ্ছে, এটা একটা সাইটের ভিত্তি আছে না, কিছু ভিত্তি থাকে। তো তো এইটা প্রোফাইল আপডেটের ভিত্তি হচ্ছে এটা, এরপরে অনেক কিছু আসছে এবং গেছে, কিন্তু আমি এখন আপনাদেরকে যা বলতেছি এখানে কোনো পরিবর্তন নাই, হয়ও নাই এতদিনে, এত বছরে, এত যুগেও বলতে পারেন। ওকে, তাহলে এটা পরিবর্তন নয়, আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগও নেই। সেই জন্য বললাম সার্টিফিকেশনে কিছু পরিবর্তন হয়েছে, লাইক সার্টিফিকেশন, অনেক সার্টিফিকেট আগে ছিল না, সেগুলো আস্তে আস্তে অ্যাড হয়েছে, এই আর কিছু না। আমি যেই বেলা খুলছিলাম 2012 সালে, তখনও কিন্তু সার্টিফিকেশন অ্যাড করতে হয়েছে, সার্টিফিকেশন ছিল। তাহলে এখানে কি বলছে, আমাদের সার্টিফিকেট যদি থাকে আমরা সেটাকে অ্যাড করব, আপওয়ার্ক থেকে হলে আপওয়ার্ক, ম্যানুয়াল হলে ম্যানুয়াল। এবার আসেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা আরো অনেক বেশি ইফেক্টিভ। করছেন, জব করছেন, আপনি কোন কোম্পানিতে কাজ করছিলেন সেটা, add at least 2 relevant work experience in and embedded the keyword collected in the first step relevant to your service. এই কথাটা মানে কি জানেন? প্রথম ফার্স্ট স্টেপে যে কিওয়ার্ডের কথা বলা হয়েছে, টাইটেল দিয়ে যেটা মেক করছিলাম আমরা, মূল কিওয়ার্ড যেটা পাইছি ওই কিওয়ার্ডটা ইউজ করতে বলছে, এবং অ্যানাদার কিওয়ার্ড গুলো কিন্তু আমাদেরকে ইউজ করতে বলছে। Relevant to your service in the experience title and description in bullet form. If you don't have any past experience, আপনার অনেক কি থাকতে পারে, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, added the experience at the following companies using the mostly used keyword in your niche, like Upwork, Freelancer, Fiverr, এগুলোতে আপনি কাজ করছেন, এটা কোনো প্রমাণ তো চাইতে যাবে। মনে রাখবেন এক্সপিরিয়েন্সের কোনো ডকুমেন্ট আপওয়ার্কে চায় না, টাইম নেই। কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার কাছে এগুলো চায় তাহলে বুঝতে হবে আপনাকে বড় কোনো প্রজেক্ট দিবে, অথবা একটা কোম্পানি আপনাকে পার্মানেন্টলি হায়ার করবে। দ্যাটস ওয়াই সে আপনার স্কিল অনুযায়ী, আপনি যে বলছেন আমার এই কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছে, তখন বলবে যে ঠিক আছে, শো মি ইউর এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স গুলো আমাকে এখন শো করো, দেখাও তুমি কই কই কাজ করছিলে, কি কি প্রুফ আছে তোমার কাছে, দেখাও। তখন এগুলো বলতে পারে। কখন? সেটা বড় কোনো প্রজেক্ট, বা আপনাকে যদি লং টাইমে ওরা পার্মানেন্টলি ওরা আপনাকে রাখে, তো এছাড়া কিন্তু না। তাহলে আমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো কোম্পানি, সেটা আপনি দিবেন, না থাকলে ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, আদার্স মার্কেট প্লেস আছে, ফিচারটি তো আছেই, দেন না, কে মানা করছে? এই যে বলছে এক্সাম্পল, এসইও কনসালটেন্ট অ্যাট ফাইবার। এখন এসইও কনসালটেন্ট আপনি আবার এটাও দিয়ে দিন না, এখানে বলছে কি রিলিভেন্ট, বলছে at least 2 relevant work experience and embedded the keyword collected. আমি যা টাইটেল দিছি বা যা দিছি তার সাথে রিলিভেন্স যেন থাকে। Your complete profile should
resonate with the main service in one domain. এটা বলতে কি বোঝায়? আমার সার্ভিসটা যখন আমি দিব, আমার পুরো প্রোফাইলের মধ্যে যখন আমি আমার ইনফরমেশন গুলো দিচ্ছি, পুরো প্রোফাইলটা যখন রেডি করতেছি, মেইন সার্ভিস ইন ওয়ান ডোমেন। ডোমেন মানে কি? একটা অ্যাড্রেস, একটা নামকে বোঝায়, রাইট? আমাদের যদি পার্সোনাল কোনো সাইট থাকে সেগুলো আমরা কিন্তু শো করতে পারবো, পোর্টফোলিও যদি কোনো সাইট থাকে শো করতে পারবো। এবং অ্যাট ওয়ান ডোমেন বলতে এখানে কিন্তু ডোমেন হোস্টিং নিয়ে ওই ওয়েবসাইট দিতে বলতে বিষয় কিন্তু এরকম না। এটা বলতে বোঝাচ্ছে যে আমরা একটা অ্যাড্রেসের মধ্যে, মানে কি বলে এটাকে, একটা প্লেসের মধ্যে যেন সে কি পায়, সকল তথ্যগুলো যেন সে বুঝতে পারে, সেটা যেন সে বুঝতে পারে, একটা জায়গা থেকেই সে পরে ডিসিশন মেক করতে, কাজ নিয়ে কথা বলা উচিত। ওকে, এরপরে এটা কি 7 নাম্বার হয়ে গেল। আচ্ছা 7 নাম্বার মনে মিস্টেক হয়ে যাওয়া, এটা সেভ হয়। জব দিয়ে কিওয়ার্ড কি হবে? আমি যেটা নিয়ে কাজ করব, যে নিশ নিয়ে কাজ করব, সেই নিশ নিয়ে, রাইট? তাহলে এখানে সার্চ দিতে বলছে, আমি জব খুঁজতেছি, ক্লায়েন্টকে আমি কি করব, প্রপোজাল পাঠাবো বা অ্যাপ্লাই করব, সেই জন্য। সো আমি জবটাকে সিলেক্ট করে এবার এখানে এসইও লিখে সার্চ দিলাম, আমি ধরেন এসইও নিয়ে কাজ করব তাই। ওকে, ওকে, সো এখানে দেখেন এসইও নিয়ে সার্চ দিলাম, ওই সার্চ কি হইলো, সার্চ স্টোরস, হ্যাঁ হয়েছে তো। ওকে, এসইও নিয়ে আমি সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আমাদের কাছে দেখেন এসইও রিলেটেড কি কি আসছে, লুকিং ফর হাইলি এক্সপিরিয়েন্সড এসইও প্রজেক্ট ম্যানেজার, তাহলে এসইও প্রজেক্ট ম্যানেজার খুঁজতেছে। ওকে ফাইন, এখানে আছে এসইও রিলেটেড নাই, এসইও রাইটিং কন্টেন্ট রাইটার এখানে নাই, এখানে নাই, থাকলে কিন্তু এসইও রিলেটেড যেটা থাকবে চলে আসবে, ডিরেক্ট টপ করে চলে আসবে। ওকে, আমরা এই যে টাইটেল খুঁজতেছি, কিন্তু টাইটেল দেখেন এসইও স্পেশালিস্ট, তার মানে আরেকটা পাইছি আমরা, এসইও স্পেশালিস্ট। আমাদের পেজ হচ্ছে 50টা, আমরা রাখবো, একটা পেজে 50টা যদি আসে তাহলে আমরা 50টা খুঁজে দেবো। ওকে, এটা তো দেখলামই, একটু নিচের দিকে নামি, এসইও ওয়েবসাইট অডিট এই একটা পাওয়া গেছে, তার মানে এগুলো সবগুলো কি করতে বলছে, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে, রাইট? সবচেয়ে বেশি ইউজ হওয়ার টাইটেল গুলাকে, মানে কিওয়ার্ড গুলাকে ফার্স্টে রাখতে বলছে, এরপর মিডিয়াম গুলো, এরপর হচ্ছে লো গুলা। কিভাবে? এই যে পেজ গুলো খুঁজে খুঁজে বলছিল 10টা পেজ অনুযায়ী, তাহলে 10 100টা পেজ হবে, মানে 100টা ডাটা হবে। এক পেজে যদি 10টা আসে, আমাদের এভাবে করে 1 2 3 4 এভাবে করে 10টা পেজে যেতে 10 100টা, অথবা প্রথমে 50টা পেজ পরে 50টা পেজ, তাও তো 100টা হইল, একই কথাই। তাহলে আমরা এভাবে করে জব খুঁজবো যেখানে আমরা বুঝতে পারবো র্যান্ডম কাস্টমার কি দিয়ে সার্চ দিচ্ছে। এটা গেল একটা। এবার আসেন প্রোফাইল, আমরা একজন ব্যক্তির প্রোফাইল খুঁজবো, তার মানে ট্যালেন্ট খুঁজতেছি, রাইট? এখন আমি এখানেও এসইও লিখে সার্চ দিব, আমি কিন্তু মূল নামটা দিয়ে সার্চ দিছি, অন্য কিছু না। এখন দেখবেন যারা টপার আছে তারা কি কি ইউজ করেছে। ওকে, আসেন এসইও এক্সপার্ট, টেকনিক্যাল এসইও, এসইও স্পেশালিস্ট,
পাওয়ার চান্স আছে, এসইও অডিট নিয়ে এর পাওয়ার চান্স আছে, এসইও এক্সপার্ট নিয়ে এর পাবে, ইউটিউবের এসইও করাবে এর পাবে। মানে টাইটেলটা কত ইম্পর্টেন্ট, টাইটেলের মধ্যে তার কিওয়ার্ডটা থাকাও কত ইম্পর্টেন্ট। ওকে, আমরা এটা দেখবো, এটা ওপেন করে রাখি। ওকে, তারপর এখানে কি বলছে, এসইও লোকাল এসইও, এখানে আর কি আছে, দুটাই আছে, এসইও এক্সপার্ট নাই, এসইও স্ট্র্যাটেজি, এসইও অডিট, অন পেজ এসইও, অফ পেজ এসইও, দেখেন টপ রেটেড প্লাস এরা সব। তারপর কি বলছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এসইও, গুগল অ্যানালিটিক্স, অন পেজ এসইও, তাহলে অন পেজ এসইও আছে আর শুধু একটা এসইও আছে। কার জানি আনমিউট হয়ে আছে মনে হয়, একটু চেক করেন, এই জায়গায় এসে যদি একই অবস্থা হয় তাহলে কেমনে। সিনিয়র এসইও এক্সপার্ট, তার মানে এসইও এক্সপার্ট তো দিছেই, তার সাথে সিনিয়র এই কথাটা দিয়ে একটু ইউনিক করার ট্রাই করছে, টেকনিক্যাল এসইও। যে এই টাইপের স্কিল আছে কিনা, স্কিল কিওয়ার্ড একই জিনিস দেখতে পাবো আমরা এখানে। তাহলে স্কিলগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই স্কিলগুলোই কিন্তু আমাদের কি হিসাবে থাকবে, টাইটেল হিসাবে থাকবে। তাহলে বুঝতে পারছি আমাদের টাইটেলটা রেডি করার জন্য আমাদের এদের প্রোফাইলগুলোকে ভিজিট করা কতখানি ইম্পর্টেন্ট। আমরা এর প্রোফাইলটাতে ঢুকলাম, তারপর হচ্ছে এটাতেও ঢুকলাম। ওকে, আমরা দুইজনের প্রোফাইলের মধ্যে ঢুকলাম, এনার একটা প্রোফাইল পাইলাম, উনি টপ রেটেড প্লাস, উনি টপ রেটেড, উনি টপ রেটেড প্লাস। ওকে, এখন আসেন আমরা একটু প্রোফাইলগুলো যদি দেখি। ওনার তিনটা সেকশন আছে, উনি এসইও নিয়ে এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে আগে দিছিলেন। এই যে এসইও নিয়ে হচ্ছে একটা সার্ভিস, সার্চ ইঞ্জিন নিয়ে একটা সার্ভিস আছে, এই যে স্পেশালিস্ট। ওকে, এখানে ক্লিক করলে এটা পাওয়া যায় আর কি, দেখা যাবে, ওয়েট করি। এসইও, এসইও স্ট্র্যাটেজি, এসইও কিওয়ার্ড রিসার্চ, ওয়ার্ডপ্রেস এসইও, শপিফাই এসইও। লোকাল এসইও, পরে কি করছেন, পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সার্ভিসও নিয়ে দিয়েছেন, সার্টিফাইড ই কমার্স এসইও এক্সপার্ট, ওয়ালমার্ট এসইও, অ্যামাজন এসইও, শপিফাই এসইও। আর অলে ক্লিক করলে ওনার এই যে সার্ভিসগুলো কিন্তু আছে, খেয়াল করে দেখি। আমরা যদি একটা প্রোফাইলটা দেখি, এটা হলো ওনার নাম, এটা হলো ওনার প্রোফাইলের টাইটেল, এটা হচ্ছে তার প্রোফাইলের টাইটেল, বুঝছেন, এগুলো হচ্ছে তার প্রোফাইলের টাইটেল। টাইটেল কি করতে হবে, সুন্দর হইতে হবে, শর্ট হইতে পারলে ভালো হয়, এবং মাস্ট কিওয়ার্ড থাকতে হবে। এখন আসেন দেখেন, উনি প্যারাগ্রাফ আকারে লিখছেন, পড়বেন এগুলো বাসায় বসে বসে, প্যারাগ্রাফ আকারে লিখছেন, দেখছেন, এবং কি কি সার্ভিস দিচ্ছেন সেগুলো লিখছেন, অনেক কিছু কিন্তু এখানে লিখছেন, রাইট। আবার এটাতে যদি দেখি, এখানে ঠিক সেম। আচ্ছা, তো আম্মু ফোন দিছে, ওয়েট করেন সবাই। আমরা যেন কোন জায়গায় ছিলাম, এই পর্যন্ত ছিলাম। একটা কন্টেন্ট যখন আমরা লিখবো, ওই যে প্যারা প্যারা করে করার কথা বলা হয়েছিল, যে আমাদের প্রথমে হচ্ছে আমরা যখন একটা টাইটেল দিব, টাইটেলের পরে ডেসক্রিপশনে 4টা পার্ট করবো, 4টা প্যারা করবো, 4টা প্যারার মধ্যে যদি আপনার এরকম সার্ভিস থাকে সেটা ভিন্ন বিষয়। সার্ভিস যদি না হয় তাহলে আপনি এখানে সার্ভিসের কথা বলছে, টুলসের কথা বলছে, আপনি প্রফেশনাল গুলো তো পড়বেন, পড়লে বুঝবেন যে ওরা কেমনে লিখছে, আমার কি লিখতে হবে, আমার কিভাবে লিখতে হবে, আমার ওই ফাইলটাকে ধরে আপনি খুঁজবেন, তাহলে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এরপর কি করবেন, নিজেরটা বানাবেন, কি করবেন, নিজেরটা রেডি করবেন। যাদের এখন পর্যন্ত টাইটেল এবং এই ডেসক্রিপশন প্রপার ওয়েতে রেডি হয় নাই, তারা রেডি করবেন। কালকের দিনটা সময় দিলাম, সারাদিন বৈশা যেন আমরা এগুলো কি সুন্দর করে টপ টপ করে বসাইতে পারি। কথা কি বুঝছি?
সবগুলো ধরনের কি করা যায় আমরা এখানে বসাইতে পারি। এবার আসেন প্রোফাইলে ঢোকার পরে এই যে ওয়ার্ক হিস্টোরি, তার মানে কি এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে না। এবার আমরা এখানে কি করব, আমাদের কাজের এক্সপিরিয়েন্স গুলো আমরা দিব। পোর্টফোলিওর কথা বলা হয়েছে, এই যেটা পোর্টফোলিও এখানে দেওয়া হয়েছে। অনেকের প্রোফাইলের মধ্যে ঢুকলে দেখবেন এই যে তার আচ্ছা ওয়ার্ক হিস্টরি হচ্ছে কাজ করছে উনি, এটা না। এই ওয়ার্ক হিস্টরি হচ্ছে উনি যে সকল কাজ করছেন, কয়টা পেন্ডিং আছে, কয়টা জব কমপ্লিট করছে সেটা, এটা হচ্ছে পোর্টফোলিও। আর টেস্টিমোনিয়াল দিতে পারি আমরা, দিব পরে। আমাদের পোর্টফোলিওটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওই জন্য এই যে পোর্টফোলিও। এখানে আমরা আমাদের পোর্টফোলিওগুলো আমি বানাইতে বলছিলাম, স্লাইড আকারে বানাইতে বলছিলাম। স্লাইড আকারে দিয়ে আমরা সেই পোর্টফোলিওগুলোকে আপলোড করব। পোর্টফোলিওর মধ্যে যে টাইটেল দেখছি না, পোর্টফোলিওর টাইটেলটা কি হবে, আমার কিওয়ার্ড এবং এই স্কিলগুলো মাস্ট কিওয়ার্ড হিসাবে প্লেস করতে হবে। কোথায় প্লেস করবেন, আপনার ডেসক্রিপশনে। কিওয়ার্ড গুলো থেকে এই স্কিল গুলোই আপনি টাইটেল হিসেবে কিওয়ার্ড হিসেবে কোথায় ইউজ করবেন, টাইটেল ইউজ করবেন। এখন সব তো টাইটেল ইউজ করা যাবে না, যাবে? আমাদের মূল কিওয়ার্ড কোনটা, সেই মূল কিওয়ার্ড কিন্তু দিতে হবে। তার মানে আপনি যদি একটু রিসার্চ করেন, দেখবেন ওনার এই লোকাল এসইও বলেন, ওয়ার্ডপ্রেস এসইও বলেন, এসইও বলেন, এসইও এক্সপার্ট বলেন, অন পেজ এসইও বলেন, এগুলো কিন্তু সব স্কিল আকারে আছে। অন পেজ এসইও আছে, শপিফাই এসইও, লোকাল এসইও, ওকে, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, তারপর হচ্ছে অফ পেজ এসইও, ইউটিউব এসইও, অনেক কিছু কিন্তু এখানে দিচ্ছে, দেখছেন? তাহলে আমরা যেই টাইপের দিব সেই রিলেটেড গুলো খুঁজবো, যেই স্কিল গুলো আমরা পাবো সেই স্কিল গুলো আমরা কি করব, আমাদের ডেসক্রিপশনে সুন্দর করে সেটাকে অপটিমাইজ করব। ওকে, এখন ডেসক্রিপশনের মধ্যে কে কত সুন্দর করে অপটিমাইজ করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে চলে যাবেন হচ্ছে ফাইবারের ইসের ক্লাস ছিল না, ওই ক্লাসটাতে যাবেন। ফাইবারের ইয়ার ক্লাস করলাম আমরা, কি জন্য ভুলে গেলাম, ডেসক্রিপশনের ক্লাস যেটা আমরা করলাম। সো ফাইবারের যে ডেসক্রিপশনে আমরা ক্লাস, হ্যাঁ ডেসক্রিপশনের ক্লাসের কথাই বলতেছিলাম। আমরা যে ডেসক্রিপশনের ক্লাস করেছি, সো ওই ক্লাসটা যদি আপনি ফলো করেন তাহলে বুঝবেন যে আসলে অ্যাকচুয়ালি কি করা উচিত। ওকে, এখন আসেন আমি আরেকটা আপনাদের একটা বুদ্ধি দেই। বুদ্ধিটা চিন্তা করতেছি কি বুদ্ধি দেওয়া যায়, ভাইবানি বুদ্ধিটা দিব কিনা। কারণ এই বুদ্ধিটা দিলে মানে কাজও করেন কিন্তু আকাজও করেন, দুটোই করেন। সমস্যা হচ্ছে এখানে। ওকে, আসেন বলেই দিই। গুগল বাদ হ্যাঁ দুইটা আছে স্যার, গুগল আর এআই স্যার, লাইক চ্যাট জিপিটি, বাট চ্যাট জিপিটি বার্ডের থেকে বেটার, তো এটাই বলবো। ও বানানি আমি বলেছি, এটা ব্যবহার করছেন কে? দুইটা আমি করছি। জি স্যার, করছি স্যার। কি করছেন? আরে স্যার আমি ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট ডেসক্রিপশনের কি বলে সরি স্যার টাইটেল এবং ডেসক্রিপশনের আইডিয়া নেওয়ার জন্য এটা ইউজ করি। আমাদের এইচএর ক্ষেত্রে এটা মানে ব্যবহার করি। ওকে, আর স্যার এটা থেকে আপনি হচ্ছে কিছু টপ কি পাবেন, কি হার্ড কাজ করছে আপনাদের কাছে, আমি ইউজ করছি অনেক জায়গায়, এবার কিওয়ার্ড দিলে র‍্যাঙ্ক আসে ভালো হয়েছে। ওকে, আমরা যেটা করবো আসলে অ্যাকচুয়ালি
কি করব? বার্ড হচ্ছে গুগলের, আর আমরা জানি র্যাঙ্কিং এর ক্ষেত্রে বা সার্চ ইঞ্জিনের মধ্যে পাওয়ারফুল সার্চ ইঞ্জিন হচ্ছে কার? গুগলের। কাস্টমার কিন্তু গুগল ধরে খোঁজে, কাস্টমার গুগল ধরে কিন্তু খোঁজে। ওকে, সো এখন আমাদের কাজ কি আসলে? অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে গুগল ধরে খুঁজবে, আমরা যদি বার্ডটাকে ইউজ করি, চ্যাট জিপিটি তো আছেই, আপনি যদি মনে হয় চ্যাট জিপিটি ইউজ করবেন করেন, চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন। তবে এখানে শর্ত হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে ইউজ করার পরেও ট্রাই করবে নিজেকে একটু মডিফাই করার, কারণ চ্যাট জিপিটি ইফেক্টিভ। আপনার সেম ডেটাটা আরেকজনকে দেখাবে না, তার কি গ্যারান্টি আছে? আপনি মনে করছেন আপনাকে ইউনিক দিছে, কিন্তু এই সেম জিনিস যে আরেকজনকে দেয় নাই, তার কি নিশ্চয়তা আছে বলতে পারবেন? তার কোনো নিশ্চয়তা আছে কিনা আপনি জানেন না কিন্তু, রাইট? সো এই জন্য মাথায় রাখবেন যে অবশ্যই অবশ্যই আপনি একটু মডিফাই করার চেষ্টা করবেন। মডিফাই করে যদি কাজটা করেন আপনার জন্য একটু ইফেক্টিভ হবে। কথা কি বুঝছি? যদি মডিফাই করে একটু কাজটা করেন এবং কি জানি বলে কপি কতটুকু হয়েছে, কপিরাইট কতটুকু আছে, আমি কপি পেস্ট কতটুকু করছি, আমরা এটা চেক করতে পারি না? ইয়ার ক্লাসে বলছিলাম, ইয়ার কি জানি ডেসক্রিপশনের ক্লাসে, কিসের? ফাইবারের, ওখান থেকে আমরা চেক, তাই না? অ্যাবাউট দিস গিগ, রাইট? এখন এখানে একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ আছে। আমরা একটু ফাইবারে ঢুকবো। কেন ঢুকবো সেটা বলতেছি। ওকে, ফাইবারে আসেন। ফাইবারে আসার পরে আপনার যে টাইটেল, আপনি অন পেজ এসইও করেন, রাইট? অন পেজ এসইও মানে আপনি এসইও সার্ভিসের মধ্যে অন পেজ এসইও দিবেন। ধরেন আপনি এটাই দিবেন, আমি একটু ব্যাখ্যা দিলে আপনি বুঝতে পারবেন। এটা না, কোনটা দিব যেন? ধরেন এইটা, আমি এই সার্ভিসটা দিব, রাইট? আমি এইটাই আমার দরকার, আমি এই টাইপের সার্ভিসটা দিব, এটার সাথে মিলে গেছে। তাহলে আমি এখানে অন পেজ এসইও, লোকাল এসইও এগুলো দিয়ে খুঁজতে পারেন, অথবা শুধু এসইও দিয়ে খুঁজতে পারেন, কোনো সমস্যা নেই। খোঁজার পরে আমরা যখন কোনো একটা এই জায়গাটাতে আসি, আমরা এখানে কিন্তু একটা টুলস ইউজ করতে পারি, মনে আছে কি টুলস? ফাইবারে লগইন রেখে না, কিন্তু লগইন ছাড়া আমরা এখানে টুলস ইউজ করব হচ্ছে কিওয়ার্ডের ক্ষেত্রে, যে আমাদের কি কি কিওয়ার্ড আছে। টুলস গুলো কি হলো? টুলস লোড নিতে পারতেছে, এখানে সকল কিওয়ার্ড গুলো আসবে। আমি ফাইবারের ক্লাসের মধ্যে দেখাইছিলাম না, টুলস ইউজ করে পরে কিওয়ার্ড আসে, মনে আছে? ওইখান থেকে আমাদের কাজ হবে, ওইখান থেকে এটাকে আপডেট দিতে হবে, আপডেট নিতে না, সেটাই আপডেট নিছে মনে হয়, আপডেট দেইনি, এই জন্য প্যারা নিতেছে। তো নাটক করার টাইম নেই আপাতত, পরে আপনার করে নিয়ে। সো এখানে আমাদের কিওয়ার্ড গুলো আসবে, অর্থাৎ আমি যখন এসইও লিখে অন পেজ এসইও লিখে সার্চ দিব, এই যে দেখেন রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আছে, দেখছেন? গুগল এসইও, ওয়েবসাইট এসইও, শপিফাই এসইও, এসইও অডিট,
ওই অংশটাকে কি করব, লিখবো। কি লিখবো, টাইটেলটাকে আগে লিখবো। ফরম্যাটটা দেখেন, টাইটেলটাকে কপি করলাম, বারে চলে গেলাম, কমান্ডে গেলাম, যাওয়ার পরে আমি এখানে লিখবো রাইট আপওয়ার্ক description with this keyword. কোনগুলো কিওয়ার্ড, ধরেন এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, যেগুলো স্কিল এগুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে রাখলাম। ওকে, তাহলে আমাদের একসাথে দুটো। এখন এই কিওয়ার্ড গুলো কিন্তু এভাবে করে যদি আমি দেই, সবগুলা আলাদা করতে পারে না, আমাকে অবশ্যই আলাদা করতে হবে, প্রত্যেকটাই আলাদা করতে হবে, নাহলে ও নিতে ও বুঝবে না। আচ্ছা, ধরেন এই কয়টাই আপনি আপনার মতো করে দিয়ে নিয়েন, আমি জাস্ট মেথডটা বলে দিচ্ছি। টাইটেল লিখলাম আগে, সিনিয়র এসইও এক্সপার্ট, টেকনিক্যাল এসইও, এত 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 লিখলাম। লেখার পরে কি বলছি, রাইট আপওয়ার্ক প্রোফাইল ডেসক্রিপশন উইথ দিস কিওয়ার্ড। কোন কিওয়ার্ড, এটা আবার এখানে বলে দেওয়া হয়েছে যে এই কিওয়ার্ড গুলো দিয়ে আপওয়ার্ক কি চাই, আমি একটা প্রোফাইলে একটা ডেসক্রিপশন চাই। ওকে, আবারও বলতেছি, আমরা প্রথমে একটা টাইটেল দিলাম, রাইট? টাইটেল দেওয়ার পরে আমি কি করছি, কিওয়ার্ড গুলোকে দিয়ে মেনশন করে দিছি, বুঝাই দিছি। এবার আমি এখানে এন্টার করি, আমাকে একটা রেজাল্ট অবশ্যই দেখাবে, কি রেজাল্ট দেখাকে দেখি, ওইটাকে আমরা একটা পড়ার চেষ্টা করি, বুঝি। ওকে, এখানে ও একটা কথা বলছে, বলে দেখেন আপওয়ার্কের জন্য লিখছে আই এম হাইলি এক্সপিরিয়েন্সড ইন সার্টিফাইড এসইও এক্সপার্ট উইথ ওভার 10 ইয়ার্স। এখন কথা হচ্ছে, ও কি আবার এই জায়গায় এগুলো লিখছে? আছে এখানে তেমন কোনো কথাবার্তা? A proven track record of success in helping businesses of all sizes improve their search engine ranking and achieve their online marketing goals. যদি আপনার মনে হয় আপনি এর থেকেও ভালো লিখতে পারেন, ওয়েলকাম, আপনি ওইটাই করেন। ওকে, বাট যদি মনে হয় আপনি পারেন না কোনোভাবেই, তাহলে আপনি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেন, তবে বি কেয়ারফুল। কারণ কি, কন্টেন্ট যদি কারোর সাথে মিলে যায়, যদিও মিলে না, চান্স খুবই কম থাকে, তারপর যদি মিলে যায় তাহলে কিন্তু রাইজিং চ্যানেল তো দূরের কথা, কি হইতে পারে তাও বলা যাবে না। সো এখানে অবশ্যই ওই কিওয়ার্ড উপরে বেস করে, এখানে দেখেন কিওয়ার্ড কিন্তু ভরা আছে এবং সুন্দর করে লেখছে, এবং আবার কি লেখছে দেখেন, হেয়ার আর সাম অফ মাই কি স্কিল এন্ড এক্সপার্টাইজ। সুন্দর করে লেখছে, টেকনিক্যাল এসইওর জন্য কি আছে, লোকাল এসইও তে কি বলছে, এসইও স্ট্র্যাটেজি, এসইও অডিট, অন পেজ এসইও, দেখছেন সুন্দর করে কিন্তু আপনার জন্য রেডি করে নিয়ে আসছে। ইফ ইউ আর লুকিং for a results oriented SEO expert who can help you improve your website
দশা কোন দশায় আছে। ওকে, আপনি যখন এরকম কয়েকটা করে লিখবেন, কয়েকটা করে লেখার পর আপনি কম্পেয়ার করতে পারবেন। আমি যদি এরকম এআই দিয়ে কয়েকটা লিখি, আমি কিন্তু কম্পেয়ার করতে পারবো। সো যদি মনে হয় আপনি বার্ড ইউজ করবেন করেন, যদি মনে হয় আপনি বার্ড ইউজ না করে আপনি ইয়া ইউজ করবেন, ওরাও করতে পারেন ইচ্ছা। তবে আমার কথা হচ্ছে কি, যাই ইউজ করেন না কেন কেয়ারফুল থাকতে হবে এবং কন্টেন্টটা সুন্দর হইতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের জন্য পুরো প্রোফাইলটা আজকে যা বলছি এগুলো আগামী দিনের জন্য রেডি করে নিয়ে আসবেন। আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশন, প্রোফাইল যেটাকে বলা হয়, দেন হচ্ছে পোর্টফোলিও, স্কিল, আই মিন কিওয়ার্ড, এটাকে আমরা স্কিলও বলি কিওয়ার্ডও বলি, দুটোই বলি। আর আপাতত আর কিছু লাগবে না। অর্থাৎ আমি যে স্লাইডটা আজকে দিব আপনাদেরকে বা যে প্রেজেন্টেশন, আর এখানে দেখেন একটু রাইজিং চ্যানেলটা ক্লিক করে দাঁড়ান, দেখেন রাইজিং চ্যানেলের মধ্যে ভালো করে দেখেন, আমরা একটু খুঁজে খুঁজে দেখি রাইজিং চ্যানেলটার মধ্যে এমন কেউ আছে কিনা। আচ্ছা, এরটা একটু দেখি প্রোফাইল, এরটাও দেখি, এই দুটা দেখি। ফ্রেশার দরকার ছিল, খুঁজতে হবে অনেক। যেমন এখানে খুব 6টা জব রান করছে, কোনো অ্যামাউন্ট নাই, 6টা আওয়ার কমপ্লিট করছে। এই রাইজিং ট্যালেন্ট হয়তো পরে দিছে, আমাদের দরকার ছিল হচ্ছে আগে, অর্থাৎ দেন পরে যদি এই যে লেখাগুলা আছে, আই মিন হচ্ছে আমার স্কিলের উপর বেস করে যে আমি একটা ডেসক্রিপশন লিখবো, এটা যদি নিজের মতো করে লিখি এবং সেখানে যদি রাইট ফর্ম অফ ভার্ব অথবা ইংলিশে যদি একটু প্রবলেম হয়, লাইক মানে অনেকের স্যার ইংলিশে হয়তো একটু প্রবলেম হইতেই পারে, মানে সেন্টেন্স মেক করার সময়। তো তখন যদি এটা কি মানে বাইরের চোখে এটা কি হাইলাইট হয় যে লাইক তার কমিউনিকেশন স্কিলস একটু দুর্বল বা সামথিং লাইক দ্যাট? এটা হতে পারে, কিন্তু এটা রেয়ার, এতটা হয় না। যেমন এই যে লিখছে কন্টেন্টটা, রাইট, ঠিক আছে, ফাইন। আমরা কিন্তু এখন এই কন্টেন্টটা, ফর এক্সাম্পল, অনেক সময় গ্রামারলি ভুলও দেখায়, কিন্তু গ্রামারলি যে ঠিক দেখায় সবসময় তা কিন্তু না। আপনি এটা যখন গুগল ট্রান্সলেটর দিয়া মারতে যাবেন, হঠাৎ করে দেখা যাবে কি ও এখানে লিখছে ঠিক আছে, কিন্তু এ বলবে কি আন্ডারলাইন দিয়ে এমনে দিলে ভালো হইতো। অনেক সময় বলে, তাই না? অনেক সময় গুগল ট্রান্সলেট করতে গেলে নিচেটা ছোট করে আন্ডারলাইন দিবে, কেন? এখানে হয়তো বা একটু মিসিং আছে। ফর দাও, দ্যাট ইজ না দিয়ে এখানে এটা দাও, সাজেস্ট করে কিন্তু। সো গ্রামারলি কিন্তু অনেক সময় যে লোড নিয়ে 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 চেক করে দেখে। আপনার যদি মনে হয় তা আপনি চেক করেন, কন্টেন্ট গুলোকে নিয়ে চেক করেন, সমস্যা নেই, চেক করে দেখেন কোনটা বেটার আছে। ইভেন আমি এখানে বলতেছি না যে পুরোটাই আপনি কপি করেন। ধরেন এই লাইনটা সবচেয়ে সুন্দর হয়েছে, পরে ভালো লাগতেছে আপনার কাছে, আপনি পুরোটা নিজের মতো করে লিখছেন, এই লাইনটা এখান থেকে নেন, এতেও কোনো প্রবলেম নেই। অথবা অর্ধেক নিজের মতো করে লিখছেন, কিছু এখান থেকে আপনি আপনার মতো বানাচ্ছেন, অথবা এইটাকে আপনি রিঅ্যারেঞ্জ করছেন, মানে এটাকে পড়ছেন, বরাবর আপনি বুঝছেন, সেটা আপনি আবার রিরাইট করছেন, হতে পারে না? রিরাইট করলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন দেখেন এখানে এই যে কথাটা বলছে, খেয়াল করে দেখেন, আমি এটারে একটু কই রাখবো, আচ্ছা এটা থাকুক এখানে, আমি এটা একটু কপি করি। স্যার গ্রামারলির যে এআইটা, এটা যদি মাঝে মাঝে ইউজ করি প্রবলেম হবে?
এইটা কি ক্লায়েন্টের উপর প্রভাব ফেলে স্যার? একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আগে দেখাই। দেখেন, একটা ইংলিশ লেখছি, একটা বাংলা লেখছি, রাইট? জি স্যার। দেখতে হবে কিন্তু জিনিসটা। প্রথমে এটার ইংলিশ যখন আমি বাংলা তর্জমা করলাম, বাংলা কি দিছে, এটা দিছে না? জি স্যার। আবার যখন সেম আমি বাংলাটাকে নিয়ে ট্রান্সলেট করতে গেছি বাংলা টু ইংলিশে, সেমই তো আছে নাকি কোনো চেঞ্জ আছে? না স্যার, সেম আছে। এটাকে আমরা বলতে পারি অথেন্টিক সেন্টেন্স। আচ্ছা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন ইংলিশ লেখার পরে বাংলা হইছে, ঠিক আছে, বাংলাটাকে নিয়ে আমি যখন আবার এটাকে ট্রান্সলেট করে ইংলিশে করতে যাব, এবার একটু আউলাই গেছে, হ্যাঁ একটু চেঞ্জেস থাকে, একটু চেঞ্জ হয়। তার মানে কি সেন্টেন্সে কোথাটা গ্যাঞ্জাম আছে, ভার্বে বা প্রিপোজিশনে বা কোনো এক জায়গাতে কি হয়তো কোনো জায়গাতে প্রবলেম আছে। এটা অথেন্টিক কন্টেন্ট, যার কারণে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা সেম আছে। এটারও যা আছে এটারও তা আছে, তার মানে ইংলিশ টু ইংলিশ, বাংলা টু ইংলিশ সেম। তার মানে এখানে কোনো এরর নাই, এই সেন্টেন্সের মধ্যে কোনো একটা এরর নাই, বুঝছি? কারণ এটা তো আর এআই মেক করে দিছে না, এরর থাকার চান্স খুবই কম, লাইক 2% হইতে পারে অথবা, কারণ ও তো অনেক কিছু চেক করে দিবে। বিশেষ করে বার্ডের কথা যদি বলি, ও আরো ফাস্ট অ্যাটলিস্ট এটার ক্ষেত্রে, সেখানে চান্স খুবই কম থাকবে। তো নিজেরা এখন গণহারে সবাই করতে যায় না, আমি আবারও বলতেছি যে এটাকে ট্রাই করবেন যে আসলে নিজের থেকে কিছুটা লেখা, এখান থেকে কিছুটা নেওয়া, মিক্স আপ করা ট্রাই করা বেটার হয়। স্যার বার্ড আর চ্যাট জিপিটি মিক্স করে একটা ডেসক্রিপশন বানালে তো স্যার সেটা বেস্ট হয় না? ভাই সবকিছু মিলে বেস্ট হয়। আমার কথা একটাই, আমার কন্টেন্ট যেন সুন্দর হয়। একটা ওই যে বললাম না যে ক্লায়েন্ট পড়ার পরে এইটুকু পড়ার পরে যেন তার ভিতরে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে আমি একটু নিচের দিকে পড়ি। আমি এত মেকানিজম করলাম, আমি এত টুলস ইউজ, এখানে ফুল স্টপ আছে, ও ফুল স্টপ হয়ে গেছে, আর সামনে আগাইতেছে না, তাহলে আমার লাভ নাই। কন্টেন্টটাকে ধরে রাখতে পারতে হবে। বর্তমান সময়ের এসইওর আপডেটের পরে একটাই স্লোগান আছে এসইও থেকে, সেটা কি? কন্টেন্ট। কন্টেন্ট যদি ইউনিক হয়, কন্টেন্ট যদি কাস্টমার অডিয়েন্স ওরিয়েন্টেড হয়, যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বেশি আছে, সেক্ষেত্রে আমি যে এসইও গুলো করব, এসইওর থেকে ইফেক্টিভ হচ্ছে এবার কন্টেন্ট। কন্টেন্ট যদি বেটার হয়, আপনি যদি এসইওটা পারফেক্ট নাও করেন, এই কন্টেন্টটা পড়ার পরে অডিয়েন্সের কাছে ভালো লাগছে, অডিয়েন্স এটা কি করবে? অফ পেজ করা শুরু করছে, মানে মার্কেটিং করা শুরু করে দিচ্ছে। আমার লাগে না, অডিয়েন্স করতেছে। একটা পোস্ট করার পরে খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা এঙ্গেজমেন্ট আসা শুরু হয়েছে, এটা আস্তে আস্তে রিচ করা শুরু হয়ে গেছে। আমি কি ওর জন্য কোনো এসে করছি? কিছু করছি? কিছুই করিনি। ফেসবুকে একটা পেজ থেকে একটা পোস্ট হয়েছে, ওই পোস্টের মধ্যে সে এসে কিচ্ছু করে নাই, কিন্তু এই পোস্টটা ভাইরাল হয়ে গেল। কন্টেন্ট, সো কন্টেন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কন্টেন্টটা পড়ার পরে তার ভিতরে ভালো লাগা তৈরি হইতেছে কিনা, শেষ পর্যন্ত যাইতেছে কিনা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনার এই প্রোফাইলটার পরে কাস্টমার যে আপনাকে নক করবে, আপনাকে মেসেজ দিবে, এটা ডিপেন্ড করে হচ্ছে এই যে এইটার উপরে, এই যে পড়ার উপরে, আর কিচ্ছু না। ও পড়ছে, ভালো লাগছে, ও বুঝছে, আপনি কি দিবেন। ও আরটু হয়তো ভিজিট করে দেখবে যে আপনার কোনো পোর্টফোলিও আছে কিনা, পোর্টফোলিওর যদি কোনো স্যাম্পল থাকে হয়তো স্যাম্পলগুলো সে কি করবে, ক্লিক করে হয়তো দেখবে। দ্যাটস ইট। এটা ইম্পর্টেন্ট যে হ্যাঁ আমি যে কাজ করছি যে কিছু স্যাম্পল আছে। ওকে, আমার যে পিডিএফ ফাইলটা আছে ওটা ফলো করেন, তাইলেই হবে। ওকে, সো আজকে আমরা এই পর্যন্ত থাকবো। আগামী দিন এগুলা যেটা রেডি করে নিয়ে আসতে বলা হয়েছে, যারা রেডি করছেন কিন্তু ভুল আছে আমি শিওর, সেগুলোকে কারেকশন করেন। যারা কিছুই করেন নাই তাদের জন্য শেষ সুযোগ, রেডি করে আগামী সেশনে বসেন। যদি কিছু নাও দেয় ওর কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আপনি তো এখন ওর মতো দিতে পারবেন না, ওর থেকে আরো বেটার করতে হবে, বিকজ কম্পিটিটর। ওকে, আবার হিটিপে ছবি দেন না। ওই যে বললামই তো, টপ রেটেড প্লাস হয়ে আছে, ও যদি কিছু নাও দেয় তাও কোনো সমস্যা নেই, এই ব্যাজের উপরে প্রোফাইল চলতে থাকবে।
বাট আমরা কি স্টার্ট করছি, তাই না? সো আমাদের সবকিছু কি 100-তে 100 হইতে হবে এনি হাউ। আর ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কিওয়ার্ড প্লাস কিওয়ার্ডের প্লেসমেন্ট। যদি এসইও বুঝে থাকেন, অন পেজ এসইও যেটাকে বলা হয়, এটাকে আমরা অন পেজ এসইও করেই কাজ করতেছি। সো কন্টেন্টের মধ্যে কি টাইপের কিওয়ার্ড আমার দরকার, কিভাবে বসাবো, ইম্পর্টেন্ট। যদি এটা করতে পারেন কোনো ঘটনাই না, বললাম তো। ওকে, সো কই গেল আমার